নমস্কার, ডক্টর অয়নজিৎ সেন। আপনাকে ক্যাম্পেইন কলিং মিডিয়ায় স্বাগত জানাই। নমস্কার। ডক্টর সেন, আপনার সঙ্গে এই প্রথমবার আমরা ইন্টারভিউ করছি, তো সেজন্য আমাদের দর্শকদের কাছে আমরা মানে জানিয়ে রাখি যে আপনি কিন্তু মানে আপনি আমাদেরকে যেরকম ইনফরমেশন দিয়েছেন সেই জন্য আমরা অত্যন্ত এক্সাইটেড এটা জানতে পেরে যে আপনি পাকিস্তানে বেশ কিছুদিন ছিলেন, সেখানকার মানুষকে স্টাডি করেছেন এবং বর্তমানে ভারত পাক উত্তেজনা যা চলছে, যেভাবে ভারত এবং মানে ভারত রিটালিয়েট করছে, যেভাবে পাকিস্তানের ওপর একের পর এক আঘাত হানছে, সেখানে দাঁড়িয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ পয়েন্ট সেগুলো কিন্তু আপনার কাছ থেকে আমরা আজকে জানতে চাইবো। আমাদের দর্শকরাও নিশ্চয়ই খুব উদগ্রীব আপনার কাছ থেকে আপনার বিভিন্ন অভিজ্ঞতা বা বিভিন্ন বিষয়গুলো সম্পর্কে ক্লিয়ারলি জানার জন্য। আমার আপনার কাছে প্রথমেই প্রশ্ন হচ্ছে, যে মাসুদ আজহারকে টার্গেট করে রেখেছে সারা বিশ্বের মানে সবকটা শান্তিকামী দেশ, যে এই লোকটিকে নিকেশ করতে হবে, কিন্তু তাকে কিছুতেই নিকেশ করা যাচ্ছে না। মানে কোনোভাবেই তাকে টার্গেট করা সত্ত্বেও, যেখানে যেমন ওসামা বিন লাদেনকে টার্গেট করে তাকে নিকেশ করা গেল, এই মাসুদ আজহারকে নিকেশ করা যাচ্ছে না কেন? কি এমন তার কাছে মানে ব্রহ্মাস্ত্র রয়েছে বা কি এমন তার স্ট্র্যাটেজি রয়েছে যে জন্য তাকে কোনোভাবে আটকানো যাচ্ছে না বা তাকে কোনোভাবে মানে হাতের মুঠোর মধ্যে আনা যাচ্ছে না? দেখুন, আমি একটাই কথা বলবো এখানে, যে ওসামা বিন লাদেন যেখানে ছিলেন, যখন আমেরিকা তাকে ট্র্যাক করে, সেটি মোটামুটি পাকিস্তানের ভেতরে একটি ওপেন ফিল্ড, এবং ওপেন ফিল্ডের পাশে একটা বাংলো বাড়ি ছিল। এখন মাসুদ আজহারের জন্য জিনিসটা একটু অন্যরকম হয়ে গেছে, কারণ পাকিস্তান আর্মি 4 লেয়ার সিকিউরিটি দিয়ে দিয়েছে, 4 লেয়ারের সিকিউরিটি ওনার জন্য দিয়েছে। এবং মাসুদ আজহারের এখনের অবস্থান লাহোরের একটি জায়গার মধ্যে, যেখানে মানে বসতি কিন্তু খুব বেশি। সুতরাং সে মানে যাতে অনেক মানুষ কাছাকাছি থাকে, তো সেটার জন্য ওই মানে পাবলিকের মধ্যে ওনাকে রাখা হয়েছে। যার জন্য হুম। এটা কিন্তু মানে এটা একটি পার্টিকুলার জায়গা লাহোরের একটি অঞ্চলের মধ্যে, লাহোর শহরের মধ্যেই, কিন্তু আহ, এমন একটি অঞ্চলে যেখানে মানে অনেক মানুষজন থাকছে আশেপাশে। সুতরাং যাতে হুম। তাকে খুব সুন্দর ইজিলি ট্রেস করা না যায়। হুম। তবে মাসুদের কয়েকজন পরিবারের লোক তো মারা গেছেই। আহ, হুম। তারা নিহত হয়েছে কদিন আগেই, যেটা 2 দিন আগে ভারত যেখানে অ্যাটাকটা করলো সেটার জন্য। কিন্তু এখনো আম, ও জীবিত আছে। এবং একদিক থেকে বলা যেতে পারে যে আহ, এখন ওনার পালাবার সময়, কিন্তু পালাবার তো একটা সীমা থাকে। সুতরাং হুম। এখন যেভাবে ভারত পাকিস্তান সম্পর্ক, মানে বিশেষ করে মিলিটারিলি যেভাবে এখন চলছে, সেই দিক হুম। থেকে দেখতে গেলে আমার মনে হয় ওনার দিন সময় হয়ে গেছে, দিন ঘনিয়ে এসছে। ইন দ্য সেন্স, বেশি দিন আর থাকবেন না মাসুদ আজহার। ভারত বড় বড় শহরগুলো, সিয়ালকোট থেকে তারপরে লাহোর থেকে, প্রত্যেকটা বড় বড় শহরে ভারত কিন্তু স্ট্রাইক করেছে এবং সেখানে ক্ষয়ক্ষতি প্রচুর পরিমাণে হয়েছে। কিন্তু ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে সে সম্পর্কে আমাদের এখনো সেরকম পরিষ্কার কোনো আইডিয়া নেই। আপনার কাছে কি কোনো সূত্র মারফত কোনো খবর আছে যে ক্ষয়ক্ষতির পরিমাণ কতখানি হয়েছে ওখানে? দেখুন, একটা জিনিস আমি বলবো যে আম জনতার কিন্তু সেরকম কোনো ক্ষয়ক্ষতি হয়নি, কারণ যতটুকু যা হয়েছে সেটা কিন্তু পুরোপুরি ভারত যেটা করেছে সেটা পুরোপুরি পাকিস্তানের মিলিটারি ইনস্টলেশন গুলোর উপরেই করেছে। সুতরাং এটাতে মানে পাকিস্তানের আম জনতার খুব একটা ক্ষয়ক্ষতি কিন্তু হয়নি। এবং হুম। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতের স্ট্রাইক গুলো প্রত্যেকটা কিন্তু নির্দিষ্টভাবে এই সন্ত্রাসের বিরুদ্ধেই ছিল এবং এই সন্ত্রাসবাদীদের বিরুদ্ধেই ছিল। সুতরাং তাদেরই হুম। টার্গেট করে প্রত্যেকটা টার্গেটকে ম্যাপ করা হয়েছে। যেভাবে ভারতের পক্ষ থেকে এই ড্রোন গুলোকে আটকে দেওয়া হলো, বা আমেরিকার লেটেস্ট F-16, যাকে তারা একদম রীতিমতো বিশ্বের যে বাজার, যেখানে যুদ্ধাস্ত্র বিক্রি হয়, সেখানে খুব গর্ব করে F-16 কে ডিসপ্লে করেছে, সেই F-16 কে বা চীনা যে এয়ার ডিফেন্স মানে এয়ার ডিফেন্স সিস্টেম, এইগুলোকে যেভাবে কালকে তাদের মুখ পুড়লো, যেভাবে ভারতের সামনে তাদের আক্রমণ প্রতিহত হয়ে গেল, সেখানে দাঁড়িয়ে এই যুদ্ধাস্ত্রগুলো কতটুকু কার্যকরী বা এদের মুখ কতটা পুড়লো, এদের মানে যুদ্ধের বাজারে এদের নাম কতটা খারাপ হয়ে গেল? এখন একটা জিনিস আমি বলতে চাই যে আহ, পাকিস্তান যেগুলো ইউজ করেছে গতকাল, সেগুলো এক তো কিছু টার্কি ড্রোন ইউজ করেছে, এবং এটা ছাড়া আহ, চীনের বানানো কিছু জিনিস ইউজ করেছে অফকোর্স। কিন্তু একটাই কথা এখানে, যে ভারতের কাছে ডিফেন্সের মধ্যে যেরকম ধরনের আমাদের কাছে অস্ত্র বলুন,
সব ধরনের ডিফেন্স ইকুইপমেন্ট যা আছে সেগুলো উন্নত মানের এবং ভারতে তৈরি করাও আছে। সুতরাং যেরকম পৃথিবী আছে আমাদের, কিন্তু এটার মধ্যে আমি একটা জিনিস বলতে পারি যে ওভারঅল মিলিয়ে পাকিস্তানের ওরা গতকাল প্রায় কম করেও 300-400 চেষ্টা করেছিল। এই মুহূর্তে দাঁড়িয়েও কিন্তু ভারতের বেশ কয়েকটি মানে আমাদের নর্থ ইন্ডিয়ান বর্ডারের দিকে জম্মুতে, পাঞ্জাবে কয়েকটা জায়গায় কিন্তু এখন ব্ল্যাক আউট চলছে, কেননা পাকিস্তানের কিছু ড্রোন বার দেখা যাচ্ছে। কিন্তু খুব মজার ব্যাপার হচ্ছে যে পাকিস্তানের ফরেন মিনিস্টারকে যখন আর পাকিস্তান পার্লামেন্টে যখন জিজ্ঞেস করা হচ্ছে যে ভারতীয় ড্রোন গুলো যখন পাকিস্তানে ঢুকলো, আপনি কিছু করলেন না ভারতীয় ড্রোন গুলোকে, তখন ওনার উত্তরটা ছিল যে না, আমি এটার জন্য করিনি, কেননা আমি দেখতে চেয়েছিলাম যে তারা যেন আমাদেরকে ট্র্যাক না করতে পারে। এটি একটি মূর্খের থেকেও খারাপ জবাব। মানে একটি মানে বিদেশ মন্ত্রীর, যে কোনো দেশের বিদেশ মন্ত্রীর থেকে, আর সেটা অফকোর্স পাকিস্তান থেকে আশা করাই যায়, পাকিস্তানের মতো বিদেশ মন্ত্রী এর থেকে বেশি পড়াশুনো করতে পারে না। এবং যা চলছে সেই মতে দেখতে গেলে ডিফেন্সের সাইড থেকে কিন্তু আমরা একেবারে সঠিক পথে আছি। এবং কিছুক্ষণ আগেই প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে আমাদের 3টে সার্ভিস চিফের সঙ্গেও, 3জনের সঙ্গে, প্লাস অজিত ডোভালজিও ছিলেন। তো এই সব বৈঠকের মধ্যে যেরকম আমি অ্যাম্বিয়েন্সটা দেখলাম, সেই অ্যাম্বিয়েন্স মতে বলতে গেলে আমার মনে হয় যে আমরা তৈরি, যদি বেশি কিছু করতে চায় মানে লক্ষ্যটা পাকিস্তানের কাছেই পাবে। কারণ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওরা এটা জানে না যে আমি পাকিস্তানকে এখন টেররিস্তান করে বলি, তো এই টেররিস্তান কিন্তু তাহলে বেশি দিন টিকবে না, কারণ বালুচিস্তান অলরেডি কিন্তু দিয়ে গেছে। তারা পাকিস্তানি সেনাদের মানে লাথি মেরে ব্যবহার করে দিয়েছে, প্রায় মানে পালাতে হয়েছে পাকিস্তানের সেনাদের সেখান থেকে। তারা এখন পাকিস্তানের ইস্টার্ন বর্ডারের দিকে চলে গেছে, যার জন্য এখন খুব সুবর্ণ সুযোগ বালুচের কাছে। আমি তাদের মানে বালুচ ফ্রিডম ফাইটার বলেই তাদেরকে আমি বলবো, যেটা বালুচ লিবারেশন আর্মি বলে গণ্য করা হয়, যে তারা এখন বলছে যে আমরা স্বাধীনতা নিয়ে একটি দেশ হিসেবে আসবো। আমার মনে হয় সেটা যদি হয় তাহলে এই পাকিস্তান থাকবে না, কেননা এটা এখন যা অবস্থা দাঁড়িয়েছে সেই মতে দেখতে গেলে, জিও পলিটিক্যালি যদি আমি জিনিসটা দেখি, তাহলে পাকিস্তান একটা দেশ হিসেবে না থেকে 3-4টে ভাবে ভাগ হয়ে যাওয়া উচিত, এবং বালোচ যেন আবার আরেকটা বাংলাদেশে পরিণত হতে পারে, এটাই আশা করি। ডক্টর সেন, আপনি যখন বালুচিস্তানের প্রশ্ন তুললেনই তখন আমার মনেও একটা প্রশ্ন এসছে, সেটা হচ্ছে যে শুধু বালুচিস্তান নয়, একদিকে বালুচিস্তান, অন্যদিকে সিন্ধ প্রদেশ এবং অন্যদিকে খাইবার পাখতুনখোয়া, এই সবকটা জায়গাতেই কিন্তু মানে একটা মানে কি বলবো, সেখানকার যারা বিদ্রোহীরা তারা মাথা চাড়াতে উঠেছে, তারা কিন্তু পাকিস্তানের অংশ থেকে আলাদা হতে চাইছে, এবং সেটা নিয়ে একটা হাসাহাসি চলছে যে একদিকে বালুচিস্তান, একদিকে খাইবার পাখতুনখোয়া, মানে সেটা একটা আলাদা জায়গা, এবং সিন্ধ হয়ে যাবে সিন্ধিস্তান, এবং বাদবাকি যেটুকু থাকবে সেটা নিয়ে নাকি হবে বাদবাকিস্তান, পাকিস্তানের জায়গায় সেটা নাকি বাদবাকিস্তান হবে। এটা নিয়ে হাসাহাসি চলছে, কিন্তু আমার পয়েন্টটা হচ্ছে যে বালুচিস্তান এবং পাখতুনখোয়া, খাইবার পাখতুনখোয়ার এই জায়গাটার সত্যি সত্যি এই জায়গাটা পাকিস্তানের কাছে, পাকিস্তান এতটা ভয় পাচ্ছে কেন এদেরকে? মানে এদের মধ্যে কি এমন আছে যে জন্য এরা পাকিস্তানের যে আর্মি তাদেরকে রীতিমতো নাজেহাল করে ছাড়ছে, এবং পাকিস্তানের আর্মিও পারছে না এদের সঙ্গে নিজেদের মানে ক্ষমতায়? কি এমন এদের মধ্যে আছে? হ্যাঁ, আমি এটাতে একটা জিনিস বলবো যে ওখানে যেটা টেরেন, আমি যেটাকে বলি, ওখানের আবহাওয়া থেকে আরম্ভ করে শুরু করে ওখানে একটু পাহাড় পর্বতের অঞ্চলটা একটু বেশি, টেরেনটা যেহেতু একটু অন্য রকমের, যেহেতু আমি ওখানে নিজেও গেছি, সেদিক দিয়ে দেখতে গেলে ওখানে যেহেতু টেরেনটা অনেক অন্য ধরনের, সেখানে কিন্তু ওরা খুব নিপুণ ভাবে গরিলা অ্যাটাক চালাচ্ছে এবং চালিয়ে এসছে পাকিস্তানি আর্মির বিরুদ্ধে, এবং সফলও হয়েছে খুব ভালোভাবে। এবং আমি একটা জিনিস মনে করি যে এরকম ভাবে যদি এগোয়, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স যেটা ওইদিকে আছে, প্লাস এদিক দিয়ে বালক যদি বেরিয়ে যায়, কারণ আমি যদি আফগানিস্তানের রুটটা নিই এদিক দিয়ে, তাহলে কিন্তু অলরেডি তালিবান পাকিস্তানের বিপক্ষে আছেই। সুতরাং এবার কিন্তু পাকিস্তান যদি ভুল করেও ভারতের দিকে তাকায় বা এর বেশি কিছু করতে চায়, মানে ড্রোন অব্দি ঠিক আছে, কিন্তু ড্রোনটা যদি অন্য কিছুতে পরিণত হয়, তাহলে পাকিস্তান কিন্তু আর পাকিস্তান থাকবে না। আর যারা ভারতবর্ষে বসে বলে
যে পাকিস্তানের এই হোক, ভালো হোক, খারাপ, হোয়াট এভার, মানে ভালোর দিকে যারা ইয়ে করে, তাদেরকে আমি একটুকু খালি বলে দিই, তাদের কাছে মানে পাকিস্তান দেশ হিসেবে ওয়ার্ল্ড ম্যাপ থেকে কিন্তু তাহলে বেরিয়ে যায়। আর এটা যদি মানে এটার জন্য যদি দায়ী হবে, তাহলে কিন্তু একমাত্র পাকিস্তানের আর্মি চিফই দায়ী থাকবে। এবং পাকিস্তান, কারণ পাকিস্তানের ওখানে গভর্নমেন্ট কোনো গভর্নমেন্ট নয়, ওটা আর্মি চালায়। সুতরাং সেই সূত্রে, কারণ আজকে ইমরান খান এখন জেলে, ইমরান খানের বোন এসে পার্লামেন্টের বাইরে দাঁড়িয়ে উনি বলেছেন যে যে পাকিস্তানের গভর্নমেন্ট কি করে বলতে পারে যে পাকিস্তানের দুটি জাহাজ কে ভারত ডুবিয়েছে, মানে মেরেছে, অ্যাটাক করেছে। তো এটা আমি বলতে চাই যে সেটা হচ্ছে পাকিস্তানের ফরেন মিনিস্টার কিন্তু একটি সাক্ষাৎকারে এটা বলেছিলেন, তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল একটি বিদেশি চ্যানেলে যে এই খবরটা আপনি কি করে পেলেন, ওনার ওনার উত্তর ছিল সোশ্যাল মিডিয়া। এখন একটা দেশের মন্ত্রী যদি একটা পার্টিকুলার ইনফরমেশনের উত্তর বলে যে সেটা সোশ্যাল মিডিয়ার উত্তর, তাহলে সেই দেশ কি দেশ এবং সেই দেশের কি পরিস্থিতি সেটা সবাই বুঝতে পারছে। এবং এখন মানে আমি যদি আন্তর্জাতিক স্তর থেকেও দেখি, এখন কিন্তু ম্যাক্সিমাম দেশ ভারতের পক্ষে চলে এসছে। হ্যাঁ, টার্কি যেটা করেছে, টার্কির কিছু ওয়েপন যেগুলো ড্রোন ইয়ে করা হয়েছে, সেই ড্রোন গুলো পাওয়া গেছে ভারতের মধ্যে। সেটা নিয়ে ভারত আলাদা করে সেটা ডিল করবে, তার হয়তো পরে গিয়ে টার্কির সঙ্গে। কিন্তু এখন আপাতত যা অবস্থা, সেই অবস্থাতে পাকিস্তানের যেটুকু আমি দেখছি, সেদিক দিয়ে দেখতে গেলে মিলিটারিলি কিন্তু ওদের মানে ওরা, কারণ ইকোনমিক্যালি পুরো পড়ে গেছে, এখন ভাড়াটে সৈন্য নিচ্ছে। আমি এটুকু আপনাকে জানিয়ে দিই, মানে দিনে যেরকম মজুরি করার জন্য একটা পার্টিকুলার টাকা দেওয়া হয়, ঠিক সেরকম ভাবেই ভাড়াটে সৈন্য দিয়ে তাদের বলা হচ্ছে তারা পাকিস্তান আর্মির। এবং এই অবস্থা হয়ে গেছে, 3,000 টাকার বেশি এটিএম থেকে তুলতে দিচ্ছে না পাকিস্তানের ভেতরে কাউকে। কেন, বুঝে গেছে যে তাদের ইকোনমিটাও গেছে, অর্থনীতি শেষ। এবার মানে দেশটাই শেষ হয়ে যাবে যদি এর বেশি একটাও কোনো স্টেপ ভারতের বিরুদ্ধে মানে নেওয়ার কথাও মানে স্বপ্নেও যদি ভাবে। এটা কিন্তু পাকিস্তানের কাছ থেকে বেশ শেখার বিষয় যে আমার পক্ষে অ্যাটাক করা সম্ভব হোক বা না হোক, আমি কিছুতেই তার কাছে নিজেদের ভুল স্বীকার করবো না, দেখুন উল্টে এই একটা, হ্যাঁ মানে পাকিস্তানের এই পার্টিকুলার পলিসিটা এটা আজকের নয়, এটা অনেক দশক ধরে চলে আসছে। ওরা যেই অবস্থাতেই থাকুক, অবস্থা খুবই শোচনীয়, তার ভারকা 3 দিনও যদি প্রপার যুদ্ধ লাগে, 3 থেকে 4 দিনের বেশি পাকিস্তান টিকতে পারবে না। কিন্তু তা সত্ত্বেও একটা জিনিস বলবো, পাকিস্তানের যেটা ওরা শেষ চেষ্টাটাও করে যাবে যে যদি দেখা যাক যদি এটা করে ভারত একটু, কারণ ওই ভয় ভীতি টাইপের একটা ঢোকাবার চেষ্টা করছে ভারতের মনে। কিন্তু ওরা এটা জানে না এই ভারত 30 বছর আগের ভারত নয়। কারণ এই ভারতের উপরে যদি চোখটা তাকিয়ে দেখে, তাহলে, কারণ আমি নিজে পাকিস্তানে গেছি, প্রত্যেকটা শহর জানি, প্রত্যেকটা শহরে আমি গেছি। এবং আন্ডার কভার আমি যখন গেছিলাম, সেই লস্করে তয়বার যে টেররিস্ট ক্যাম্প, সেই টেররিস্ট ক্যাম্পে আমি দুরাত্র থাকি। এবং সেই অবস্থাতে আমি এইটুকু বলতে পারি যে তখন সাংবাদিক হিসেবে গেছিলাম, কিন্তু একটা জিনিস আমি বলতে পারি যে ওদের যে মানসিকতাটা, সেই মানসিকতাটা কিন্তু টাকা খাওয়া পড়ার থেকেও বেশি। যে যদি তাদের কোনো শত্রু থাকে, সেই শত্রুটাটা আমরা সবচেয়ে আগে ওদের থাকবে, এরকম ভাবে ওদের মানসিকতাটা গড়া। এটা ছোটবেলার থেকেই গড়া হয়েছে। কেন, আমি একটা ছোট্ট ইনসিডেন্ট বলতে চাই। ওখানে একটা একজন টেররিস্টের সঙ্গে আমি অল্প সময় কাটিয়েছিলাম, জিজ্ঞেস করছিলাম কোত্থেকে ও এসছে, ও কি রকম, মানে কি তার ব্যাকগ্রাউন্ড। তো তখন ও বলে যে মুলতান থেকে ছিল। কিন্তু তখনও একটা খুব মজার কথা বলে যে ওর বাড়িতে বউ আছে, তারপরে বাচ্চা আছে। বললাম যে ওদেরকে ছেড়ে তুমি এরকম একটা কাজ করছো, তুমি ভারত বলে কি দেশ চেনো? বলো না। বললাম ভারতের কোনো ম্যাপ দেখেছো, ভারতের কোনো শহর জানো? বলে হ্যাঁ, দিল্লি জানি, মুম্বাই জানি, কলকাতা জানি, এরকম, এর বেশি কিছু নয়। বললাম ভারত মানে তুমি যেটা ভারতের এগেনস্টে ফাইট করছো, এটার জন্য মানে তুমি কিসের জন্য, তুমি নিজের থেকে আসছো এটাতে? বলো না, আমি আমার টাকাটা পাচ্ছি, সেই টাকাটা মাসিক টাকাটা বেতন হিসেবে পাচ্ছি। সেই বেতনটা আমি, কারণ আমরা খুব গরিব পরিবারের, সেই বেতনটা আমি আমার
ফ্যামিলিকে দিয়ে দিচ্ছি, পরিবারকে দিচ্ছি। এরকম ভাবের ভাবনাটা দিয়ে ওরা চলে। এবং এরা বেশি এখনকার এরা কিন্তু সেই যেটা বলা যায় মেকানাইজড রোবট হিসেবে এরা কাজ করে, কেন এদের মাথার মধ্যে ড্রিল করা থাকে অলরেডি। কেন এদের সঙ্গে মানে আমি যতটুকু ছোট থেকে এমন ভাবেই এদের ব্রেন ওয়াশ করে দেওয়া হয়, তাই তো? ব্রেন ওয়াশটা খালি নর্মাল ব্রেন ওয়াশ নয়, এটা সুপার ব্রেন ওয়াশ বলা যায়। কেন এটা এমন ভাবে ব্রেন ওয়াশটা করে যে আমাকে লাস্টে এটা বললো যে দেখুন আপনার সঙ্গে বসে আমি 2 ঘন্টা কথা বললাম, এবার আমার বস যদি এসে বলে আপনাকে মারতে, আমার 1 মিনিটও লাগবে না, আমার ডান দিকে পিস্তলটা থাকবে, ওঠাবো, আপনাকে গুলি করবো। তো এইরকম মানসিকতার যদি টেররিস্ট, যাকে আমরা টেররিস্ট বলি, সেই রকম মানুষকে যদি আপনি পাশে পান, তাহলে তাদের এইটুকু আমি বলবো যে তাদেরকে কোনো কথাতে কিছু করা যাবে না। তাদেরকে উত্তর দিতে হলে একটাই, সেই একটা গুলি স্ট্রেট মাথার মাঝখানে, এর পরে আর কিছু নেই, এর বাইরেও কিছু নেই। সুতরাং এই জিনিসটা মানে পুরো মানে আমি আর এটাতে আমি তালিবানকে ডিফেন্ড, বিকজ আজকে তালিবান আফগানিস্তানের হয়ে, যেটা এখনের তালিবান আছে, সেই তালিবান ডেফিনেটলি পাকিস্তানের এগেনস্টে আছে। এবং যখন আমি ঢুকেছিলাম সেই আফগান বর্ডার দিয়ে, তখনও কিন্তু সেই তালিবানই ছিল। মানে এই তালিবানের অফকোর্স আগের বংশ ইয়েতে ছিল ওদের, যাই হোক, কিন্তু তখন আমি তাদের জিজ্ঞেস করি যে এই যে আমাকে যেতে দিচ্ছেন, এটা মানে পুরো বিষয়টা আপনারা এত সুন্দর করে আমাকে প্ল্যান করে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এটাতে আপনাদের মানে কেন দিচ্ছেন, এটা কেন হেল্প করছেন আমাকে? ওরা একটাই কথা বললো যে দেখুন, ভারত আমাদের শত্রু বলে আমরা মানি না। হ্যাঁ, আমরা ভারতকে পছন্দ করি না, কিন্তু শত্রু বলে আমরা ভারতকে তখন মানে আমরা মানি না। পাকিস্তান আমাদের তার থেকেও বড়। সুতরাং সেটার দিক থেকে সেই শত্রুটার উপর দিয়েই বেস করে তারা আমার জন্য, কেন যেভাবে আমি ঢুকেছিলাম সেখানে এখন আমি ভরসা করতে পারি, কেন অনেক এখন প্রায় মানে 2 যুগের উপরে, 2 দশক 2.5 দশক হয়ে গেল। সুতরাং যখন ঢুকেছিলাম সেটা একটি পাকিস্তানি পাসপোর্ট নিয়েই, আকরাম খান ছিল আমার নাম। তো সেই অবস্থাতে গিয়ে সাংবাদিকতার ক্ষেত্রেই যাওয়া ছিল। কিন্তু আমি একটাই জিনিস বলবো যে এদের মানে রীতিমতো ওখানের মানে 2 দিন দুরাত্র থাকার পরে যখন আমাকে ওদের মধ্যে একজন বলছে, এই মানে ওদের ক্যাম্পের ভেতরে দেখাচ্ছে, দেখুন এইদিকে আপনাদের ভারতবর্ষ, আমার মুখ থেকে তখন বেরিয়ে যায় যে ওদিকে কেন বলছেন, এটাও তো আমাদের ভারতবর্ষ যেখানে আমি দাঁড়িয়ে আছি। তখন আমাকে বলছে, আমার দিকে চোখটা এরকম করে চোখ রাঙিয়ে তাকানো, বলছে এটা কি করে আপনি আপনার ভারতবর্ষ বলবেন? তো এইরকম একটা যখন মানে কিছু এরকম অ্যানেকডোটস প্রচুর আছে। কিন্তু এবং আশাটা ওয়াজ লিটারালি একটা লাইফ থ্রেটনিং এক্সপিরিয়েন্স ছিল। কারণ আমি ইন্ডিয়ান আর্মি এবং ব্রিটিশ আর্মির দ্বারা অলরেডি আই এম ট্রেন্ড, এবং সেটাতে অনেক লাভ হয়ে করার সময় গুলিগালার মধ্যে দিয়ে ব্যাক করতে হয়েছিল, কোনো মতে বর্ডার ক্রস করতে পেরেছিলাম। তবে এইটুকু বলতে পারি, যতটুকু আমি দেখেছি পাকিস্তান 2 বার গিয়ে, এছাড়া লাহোর গেছি, করাচি গেছি, ইসলামাবাদ গেছি, রাওয়ালপিন্ডি গেছি, সব জায়গায়, সেগুলো অফিসিয়াল ট্যুর ছিল। যেগুলো এবং এইটুকু বলবো যে সিটিগুলোর থেকে এই রকম জায়গায় এই ধরনের যেগুলো টেররিস্ট অর্গানাইজেশনের, সন্ত্রাসবাদীদের এলাকা যেগুলো আছে, এগুলোকে পুরোপুরি আর্মি নিজের নিয়েই করে। মানে এদের সঙ্গে আর মানে পাকিস্তানি আর্মি, আইএসআই এবং এই টেররিস্ট অর্গানাইজেশন গুলো, এরা সবাই একই। এরা খালি চেহারাটা পাল্টায়, কেন জামা কাপড়টা আলাদা হয়। যখন আর্মিতে হয় আর্মির পোশাকটা পরতে হয়, যখন টেররিস্ট হলো তখন টেররিস্ট হলো। নয়তো -8 ডিগ্রি সেন্টিগ্রেডে খালি গায়ে রাত্রে 10টা 11টা হয়তো বাজে, তারা তখন মানে এক্সারসাইজ করে যাচ্ছে, পুরো ট্রেনিং করে যাচ্ছে, মানে -8 ডিগ্রি, হাড় কাঁপানো শীত যাকে বলে। যারা সাধারণ মানুষ, যারা যেটুকু পারে কাজ করে খায়, যারা 2 ঘন্টা মাত্র ইলেকট্রিসিটিতে বসে একটু ফ্যানের হাওয়া খাওয়ার আরামটা পায়, বা 3 ঘন্টা তাদের গ্যাস আসে, সেইটুকু দিয়ে যা হোক একটা রান্না করে খায়, আমার তাদেরকে নিয়ে প্রশ্ন যে আমরা সাধারণ ভারতীয়রা, যারা মানে যাদের সাধারণ স্বাভাবিক বুদ্ধি আছে ভারতীয়রা, আমরা কখনোই বলি না যে পাকিস্তানের মানুষ মানেই সে একজন টেররিস্ট। আমরা মনে করি তারাও আমাদেরই মতো মানুষ, তারা আমাদেরই মতো
সবকিছু করতে ভালোবাসে, হিংসা রাখে না। কিন্তু পাকিস্তানের যারা সাধারণ মানুষ তারাও কি আমাদের সম্বন্ধে এটাই ভাবে যে ওরা আমাদেরই মতো মানুষ, ওরা সবসময় আমাদেরকে খুন করতে চায় না বা আমাদের বিদ্বেষী নয়? হ্যাঁ, এখানে এটা খুব ভালো প্রশ্ন করেছেন। আমি এখানে একটাই জিনিস বলবো যে দেখুন, যখন আমি ছিলাম তখন ওই ক্রিকেট সিরিজটা হচ্ছিল পাকিস্তান এবং ভারতের। আমাদের সৌরভ গাঙ্গুলি ছিলেন, ক্যাপ্টেন ছিলেন উনি তখন। সেহবাগ, ওই টিমটি ছিল আর কি। তো তখন খুব মজার একটা ইনসিডেন্ট বলছি। এটা অফিসিয়াল ট্যুর ছিল। তো লাহোরে যখন গেছি, লাহোরের ফুড স্ট্রিট বলে একটা জায়গা আছে, যেটি দিনের বেলায় ট্রাফিক চলে, সন্ধ্যাবেলায় বন্ধ করে ওখানে খাবার দোকান সব বসানো হয়। তো ওখানে একটা ছোট্ট, মানে খুব, আমাকে যেই গাড়িতে যাচ্ছিলাম, যে ট্যাক্সিতে যাচ্ছিলাম, সে আমাকে বলল যে আপনি তো ইন্ডিয়া থেকে এসছেন, তো আপনি কোনো মন্দিরে যেতে চান? আমি সঙ্গে সঙ্গে খুব আশ্চর্য হয়ে গেলাম। বললাম, হ্যাঁ, মন্দিরের কথা বলছেন? বললাম, হ্যাঁ, চলুন। তো আমাকে একটা নিয়ে গেল, বলে এখানে নামুন। আমি বললাম, মন্দিরটা কোথায়? বললো, ওই যে ওখানে। মানে খুবই ছোট্ট একটা, মানে মন্দির তো বলাও যাবে না, ওটা একেবারে ছোট্ট একটা জায়গায়। এবং ওখানে শিব ঠাকুরের মূর্তি ছিল। এবং সেখানে আমি ওনার গাড়িটাকে, উনি ঠিক যেখানে আমি প্রণামটা করছি তার ঠিক পেছন দিকে গাড়িটাকে রাখলেন। আমি প্রণাম করে তারপরে গাড়িতে উঠলাম। উঠে ওনাকে বললাম যে আপনি গাড়িটাকে এত কাছে আমাকে পার্ক করলেন, মানে গাড়িটাকে এত কাছে লাগালেন কেন? উনি বললেন, দেখুন, যদি আপনি তো একজন হিন্দু, এবং আপনি এখানে এবং তার উপরে ভারতীয়, সুতরাং আপনি এখানে এসে একটা মন্দিরে ঢুকে প্রণাম করছেন। তো সেই অবস্থাতে যদি কিছু আপনার হয়, আহ, আপনি যতই হোক আমাদের অতিথি আপনি, সুতরাং আপনার যেন কিছু না হয়, সেইটার দিক চিন্তা করেই আহ, আমরা আমি ভাবলাম যে গাড়িটাকে থামি, যাতে বেশি লোক দেখতে না পায় যে আপনি প্রণাম করছেন। তো এটি একটি ছোট্ট দৃষ্টান্ত, আমি বলবো যে আম জনতার দিক থেকে কিন্তু সেই ভারত বিদ্বেষটা কিন্তু অতটা নেই। এটা কিন্তু প্রকৃত মূলে মানে আমি বলবো সন্ত্রাসবাদীদের ছাড়া পাকিস্তান আর্মি এবং পাকিস্তান পলিটিক্যাল সাইডের পুরো। কিন্তু তার মধ্যে তাও আমি একটা কথা বলবো যে তার মানে এটা নয় যে আম জনতার কাছে আম জনতার কেউ ভারত বিদ্বেষী নয়। পাকিস্তানের আম জনতার মধ্যে প্রচুর লোক আছে, সংখ্যাটা যথেষ্ট পরিমাণে আছে। কিন্তু তার মধ্যে যারা ভারত বিদ্বেষী, কিন্তু তার মধ্যেও কিছু লোক আছে যারা বলতে পারেন যে ঠিক আছে, দে টেক মোরলেস এ মিডল লাইন। মানে তারা এরকমও নয় যে মানে ভারতীয় বলেই হেড করবে বা ভারত বলেই হেড করবে, সেরকমও নয়। সুতরাং ওটা একটা একটু ভালো এক্সপিরিয়েন্স ছিল। কিন্তু সবচেয়ে মজার কথা হচ্ছে করাচিতে ক্লিফটন বিচ আছে। ক্লিফটন বিচের ঠিক উল্টো দিকে বিচটা, মানে যেখানে বিচটা শেষ হচ্ছে, বিচের উল্টো দিকে দুটো ওয়ে, মানে দুটো রাস্তা দুদিকে যাচ্ছে। তো অপোজিট, ঠিক বিচের অপোজিটের দিকে রাস্তার উপরে ওপারে আর কি একটি বিশাল, আমি দেখলাম একটা বিশাল বাড়ি। বাড়ি বলতে অনেকটা ঘাসের জমি, প্রায় 200 মিটারের হবে। তারপরে একটা বিশাল বড় সাদা রঙের একটা বিশাল বাড়ি। তো আমি যেতে যেতে জিজ্ঞেস করলাম, বাড়িতে যাচ্ছিলাম, তাকে জিজ্ঞেস করলাম, এটা কি কোনো আপনাদের পাকিস্তানি গভর্নমেন্টের কোনো জায়গা? বল, না না, এটা যার বাড়ি তাদের তো আপনারা আপনাদের দেশ তো তাকে সাংঘাতিক ভাবে জোরালো ভাবে খুঁজছে। মানে তাকে পেলে তো জেলে জেলে পড়বে। আমি বললাম, কে? বললো, দাউদ ইব্রাহিম। তো আমি বললাম, তো এটা দাউদ ইব্রাহিমের বাড়ি এখানে রেখেছে? বলো, হ্যাঁ, এটাতে পুরো পাকিস্তান এমন ভাবে করে রেখেছে, পাকিস্তান পুলিশ কিন্তু ওখানে পুলিশের পিকেট বুথ গুলো, যেগুলো আমরা বলি না ভারতবর্ষে যেরকম বুথ বসানো হয়, সেরকম ভাবে মানে বাড়িটার দু অংশ সামনে, দু অংশের সাইডে প্রপার বুথ বসানো। মানে এইভাবে কিন্তু মানে ভারত যাদের, মানে ভারতের এগেনস্টে যারা কাজ করে, তাদেরকে পাকিস্তানের গভর্নমেন্ট, পাকিস্তানের আর্মি তাদেরকে এরকম করে প্রোটেকশনটা দেয়। তো মানে এটা আমি আজকের কথা বলিনি, এত আগের কথা বলছি। আর এখনো সেই জিনিসটা চলে যাচ্ছে। যারা ভারতবর্ষের এগেনস্টে যখন যেখানে যা করছে, তাদেরকে যত, মানে যেরকম ভাবে হোক তাদেরকে সিকিউরিটি দেওয়ার চেষ্টা করছে, যেটা আজকে আজার পাচ্ছে। কিন্তু এই আমার মনে হয় যেই স্টেপটা ভারত আজকে নিয়েছে, মানে যে গত কয়েকদিনের মধ্যে হয়েছে, সেই স্টেপটা নেওয়ার দরকারটা খুব ছিল। কেননা ওরা এসে মেরে দিয়ে চলে যাবে, এটারও একটা সীমা থাকে। প্রত্যেকটা জীবন কাউন্ট করে, প্রত্যেকটা ভারতীয় জীবন কাউন্ট করে। সেই
যে কোনো প্রদেশেরই হোক, একটা জীবন যাওয়া মানে আমরা বসে খাবো না ওখানে। তাদের দেশকেই, তাদের দেশের উপরে সেই প্রভাবটা যেন পড়ে। আমাদের মোদী সরকার এই যে ২৬ জন ভারত মানে হিন্দু, তাদেরকে এতখানি মানে লজ্জা দিয়ে, তাদেরকে দুবার মৃত্যু হয়েছে, তাদের একবার লজ্জায়, দ্বিতীয়বার পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলিতে। তো সেই যে মানে তাদের প্যান্টস ডাউন করে তাদেরকে লজ্জা দিয়ে যে তারা হিন্দু কিনা জানতে চেয়ে তাদেরকে মারা হয়েছে, এবং মোদী সরকার তার উত্তর দিয়েছেন অপারেশন সিন্দুর নামটা দিয়ে। এবং সেখানে যারা যারা এই বিষয়গুলোর মাস্টার মাইন্ড ছিলেন, তাদের মধ্যে একজন হচ্ছেন সোফিয়া কুরেশি, তিনি একজন মহিলা এবং তিনি একজন মুসলিম। এবং প্রথম দিনের যে ৯টা ঘাঁটিকে ধ্বংস করা হয়েছে, সেখানে যিনি এই মাস্টার মাইন্ড ছিলেন, যিনি রাফাল চালিয়েছিলেন, যিনি তার মানে তিনি হচ্ছেন গিয়ে স্কোয়াড্রন লিডার হিলাল আহমেদ, তিনিও একজন মুসলিম। আমার বক্তব্য হচ্ছে, ভারত আজকে ২৬/১১ ভারত, তারা চোখের জল ফেলেছিল কিন্তু কিছু করে উঠতে পারে। আজকে সেই ২৬/১১ উত্তর দিয়ে দিলেন মোদী সরকার। এবং মোদী সরকার এটাও জানিয়ে দিলেন যে আমাদের এখানে যারা মানে সেকুলার বলে নিজেদের দাবি করে, তারা সত্যি কতটা সেকুলার তা তিনি জানেন, তা আমাদের পক্ষে জানা সম্ভব নয়। কিন্তু সত্যি সত্যি ভারত কতটা সেকুলার সেটা মোদী সরকার দেখিয়ে দিলেন। এটা কি শুধু বাইরের শত্রুদেরকেই একটা চেতাবনী দেওয়া, নাকি ঘরের শত্রুদের তার চেয়েও বড় চেতাবনী দেওয়া? আপনার কি মনে হয়? আমি প্রাথমিকভাবে কোনো নাম নেব না, কেননা আর কোনো রাজনৈতিক নাম আমি নেব না, কিন্তু একটা জিনিস আমি ডেফিনেটলি বলবো যে এটাতে এক মানে যারা নিজেদেরকে সো কল্ড সেকুলারিস্ট বলে ভাবে এবং নানা জায়গায় নিজেদের সোশ্যাল মিডিয়াতে পোস্ট দেয়, নানা কিছু করে, তারা তাদেরকে একটা প্রশ্ন আমার কাছে, আমার থেকে তাদেরকে একটা প্রশ্ন আছে। সেকুলারিজমটা ভালো, ডেফিনেটলি থাকতেই হবে, এবং আমাদের ভারত একটা সেকুলার রাষ্ট্র, কান্ট্রি। কিন্তু আমি একটা জিনিস, তাদের কাছে সেকুলারিজমের মিনিংটা একবার আমার জানার খুব ইচ্ছে, যে সেকুলারিজম মানে এখন অনেক দেশেও সেকুলারিজম আছে, কিন্তু দেশভক্তি একটা জিনিস, সেকুলারিজম আরেকটা জিনিস। সুতরাং এদিক থেকে দেখতে হলে আমি যদি এই কথাটা বলি যে এদের মানে আমি কোনো পলিটিক্যাল লোক নই, আমি পলিটিক্যাল দিক থেকে বলবো না, কিন্তু এইটুকু আমি বলবো যে আজকে আমাদের প্রধানমন্ত্রী যেই কাজটা করেছেন তাকে অজস্র ধন্যবাদ, এবং এটা করে দেখিয়েছেন যে যিনি মানে তিনি যেটা বলেন সেটা করেন। আমি এটা কোনো পলিটিক্যাল দিক থেকে বলছি না, রাজনৈতিক দিক থেকে বলছি না, কিন্তু এটা আমি এই জন্য বলছি আজকে, কেননা এটা উনি করে দেখিয়েছেন। কারণ উনি এটা করার আগে বেশ কিছু লোক বলা শুরু করেছিল, শুনলাম যে চুপচাপ বসে আছে ভারত সরকার, ভারতীয় আর্মি কিছু করছে না, ভারতের আর্মি কি এগোবে না, কোনো ঠিক নেই, এরকম ধরনের অনেক কথা পেপারে পড়ছিলাম, নানা জায়গায় নানা লোকে লিখেছে। কিন্তু তাদের জবাবটা কিন্তু ভারতীয় আর্মি এবং ভারতীয় সরকার যে যার মতো নিজেদের কাজে সঠিকভাবে উত্তরটা দিয়ে দিয়েছেন। এবং আমার মনে হয় তারপরে হঠাৎ তারা কিন্তু গায়েব হয়ে গেল সিন থেকে। তাদেরকে কিন্তু আর কিছু আমি কোথাও কিছু তাদের খুঁজে পাচ্ছি না বলতে, কারণ তাদেরকে মনে করে তারা সাংঘাতিক বড় সেকুলারিস্ট, মানে সবাইকে নিয়ে চলে। কিন্তু আজকে আপনি যেই এক্সাম্পলটা দিলেন, প্রত্যেক দিন এই যে প্রেস কনফারেন্সটা হচ্ছে দিল্লিতে, যেখানে ভারতের বিদেশ সচিব থাকছে, যেখানে পাশে একজন আর্মি এবং এয়ারফোর্সের দুজন আছেন, এবং দুজনই ভারতকে রিপ্রেজেন্ট করছেন। এবং এর থেকে ভালো মিশ্রণ আমার মনে হয় ভারতের, মানে এর থেকে ভালো একটা দৃশ্য মানে দুনিয়ার জন্য এবং ভারতের জন্য হতে পারে না। যে যারা আজ অব্দি এটা সবসময় বলে গেছে যে ভারত একটা কোনো পার্টিকুলার রিলিজিয়নকে প্রমোট করছে বা হিন্দু ধর্মকে বেশি প্রমোট করছে, এরকম নয়। আজকে কিন্তু সেটা ক্লিয়ার হয়ে গেল পুরো সুন্দর করে, আজকে বলে নয়, গত 3 দিন ধরেই হচ্ছে। এবং এটাই যে আসল এটাই যে একটা ভারতের মূল, এটা কিন্তু আমাদের দেশের সরকারও বুঝিয়ে দিয়েছেন ভালো করে, এবং আমাদের আর্মিও বুঝিয়ে দিয়েছে তাদের কাজ পাকিস্তানে করে। কিন্তু আমি এটাই বলবো যে সেকুলারিস্টরা বা সোকল লিবারেলিস্ট সেকুলারিস্ট, হ্যাঁ কূটনৈতিক, হ্যাঁ, কিন্তু এই লিবারেল যারা নিজেদেরকে খুব লিবারেল মনে করে, তারা আমার মনে হয় ততক্ষণ লিবারেল থাকে যতক্ষণ তাদের কথাটাতে মনে হয় তাদের জোরটা আছে। যেই দেখে উত্তরটা পেয়ে গেছে, সেই লিবারেলিজম হাওয়া হয়ে যায়, গতি হারিয়ে শূন্যে হারিয়ে যায় সেই লিবারেলিজম। আবার কিছু হলে সেই লিবারেলিজম কিন্তু চেপে বসবে। তার মানেটা কি হচ্ছে, মানে সেই লিবারেলিজম একটা গরিলা ওয়ারফেয়ার করছে নিজেদের মধ্যে।
মানে যখন দরকার তখন সরকারের বিরুদ্ধে বলবো, আর্মির বিরুদ্ধে বলবো বা এয়ারফোর্সের বিরুদ্ধে বলবো এবং বেরিয়ে যাবো। কিন্তু এটা মনে করছে না যে আজকে এই আর্মি, এই এয়ারফোর্স, এই নেভির জন্য কিন্তু এরা আজকে সুন্দর করে একটা টিভি দেখতে পাচ্ছে। এই অবস্থায় পাকিস্তান শেলিং করছে ভারতের নর্দার্ন বেল্টে, এবং এই অবস্থায় তারা আজকে বাড়িতে বসে সুন্দর করে টিভিতে সেটা দেখতে পাচ্ছে। সেটার জন্য যেন আর্মিকে এইটুকু, আর্মি, এয়ারফোর্স, আমাদের পুরো ডিফেন্সকে যেন এইটুকু ধন্যবাদটা দেয়। সেটাও দেবে কিনা আমার সংশয় আছে।